যেগুলো ইজি আছে সেগুলো আমরা করব না, যেগুলো একটু টাফ বোঝানো দরকার সেগুলোই বোঝাবো আমরা। ফার্স্ট কোশ্চেন দিয়েছে দেখো, স্টপেজ না থাকলে একটি বাস 1 ঘন্টায় 54 কিলোমিটার পথ অতিক্রম করে, আর স্টপেজ থাকলে বাসটি 1 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে। প্রতি ঘন্টায় বাসটি কত মিনিট স্টপেজের জন্য দাঁড়ায়? এটা আসে। ওকে, কত মিনিট? 20 মিনিট। কি করে বলো? হ্যাঁ, একদম শুনে নাও কি হবে এটা। এর উপরে কিন্তু একটা কোশ্চেন আসতে পারে, কি সেটা? স্টপেজ না থাকলে একটি বাস 1 ঘন্টায় 54 কিলোমিটার যায়, আর স্টপেজ থাকলে 1 ঘন্টায় 36 কিলোমিটার যায়। তাহলে দুটো গতিবেগের কথা বলা আছে, তাহলে গতিবেগ কম বেশি হচ্ছে কেন? এবার এখানে দেখো আমরা আরো শর্টকাট করার চেষ্টা করব। 54 আর 36 দেওয়া আছে, ঘন্টায় গতিবেগটা আমার দরকার। তাহলে এবার দেখো, একটা হচ্ছে 54 কিলোমিটার আর একটা হচ্ছে 36 কিলোমিটার, তাহলে ডিফারেন্সটা নিশ্চয়ই টাইমের জন্য দায়ী। তো আমরা এখানে কি করব দেখো, দুটো সবসময় দেখবে আর রেস্ট যে প্রশ্নটা আসছে যে কতক্ষণ বিশ্রাম নেয়, তার সাথে বিশ্রাম ছাড়া ঘটনা একসাথে যুক্ত থাকে, তাই সবসময় বেশি হয়। এবার এটাকে যদি দুটো গতিবেগের তুলনা করি, প্রথমে গতিবেগ ছিল স্যার 54, পরে গতিবেগ হয়েছে 36। এটা কিসের গতিবেগ? স্পিড। দুটো গতিবেগ বলা হয়েছে, দুটো বিভিন্ন কারণ হতে পারে। টাইমের ক্ষেত্রে কি হবে, যেহেতু ডিস্টেন্সটা ফিক্স, উল্টো হয়, তাই একটা 54 হয়ে যায়, একটা 36 হয়ে যায়। তাহলে এবার প্রশ্ন হবে স্যার এইটা কি, ডিফারেন্সটা কি? এই ডিফারেন্স টাইমটাই হচ্ছে ওর রেস্টের জন্য ব্যবহৃত হয়। তো তোমার যা খুশি থাকুক, এখানে ডিফারেন্স কত হচ্ছে? 18। এই 18 যে ডিফারেন্স, এই ডিফারেন্স যে টাইমটা থাকবে সবসময় বড়টার সাথে যুক্ত থাকবে 100%। তাহলে আমরা বলতে পারি স্যার 18/54 ঘন্টা উনি বিশ্রাম নেয় 1 ঘন্টার মধ্যে। তাহলে 1/3 আওয়ার, 1/3 আওয়ার মানে হচ্ছে 60 দিয়ে গুণ করে দিলাম 20 মিনিট। এবার কখনো কখনো তোমাকে কি দিতে পারে কোশ্চেনে, এই কোশ্চেনটা যদি একটু কঠিন করতে চায় কি দিতে পারে, এইখানে বাসটি 1 ঘন্টায় 36 কিলোমিটার না বলে দিতে পারে আধা ঘন্টায় 18 কিলোমিটার যায়। তাহলে ওটা তো 1 ঘন্টায় বলেছে, এটা তো আধা ঘন্টায় বলেছে, তাহলে আমার টাইমটা দরকার। এবার ধরো কোনো জায়গায় যদি এই যে টাইমের ডিফারেন্স দিচ্ছে, এটা 1 ঘন্টা, এটা আধা ঘন্টা, বাট নির্দিষ্ট সময়ের সাপেক্ষে যতটা দূরত্ব যায় তাকে বলা হয় গতিবেগ। এবার ধরো আমি একটু কঠিন কোশ্চেন করবো। আমি কি কোশ্চেন করব? আমি বলছি 1 ঘন্টায় 54 কিলোমিটার যায়, 3 ঘন্টায় 12 কিলোমিটার যায়। তুমি বলো স্যার 1 ঘন্টা দরকার, তাহলে আমি এটার 1 ঘন্টা বের করার জন্য এটাকে কি করবো? 36 করে নেবো। তারপরে সেই 36 থেকে আমরা কোশ্চেন করব। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো, এই যে কোশ্চেনটা, এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে ওয়ান্স ইট ওয়াজ আ ভেরি ফেমাস কোশ্চেন। এবার যদি আমি আরো কঠিন কোশ্চেন করতে চাই, আমি বললাম এই লোকটা একটি বাস 3 ঘন্টায় 120 কিলোমিটার যায়, আর এই লোকটা 2 ঘন্টায় 50 কিলোমিটার যায়। সেম বললাম, স্টপেজ থাকলে না থাকলে একটি বাস 3 ঘন্টায় 120 কিলোমিটার পথ অতিক্রম করে, আর স্টপেজে দাঁড়ালে বাসটি 2 ঘন্টায় 50 কিলোমিটার যায়। তাহলে ঘন্টায় কতক্ষণ বিশ্রাম নেয় প্রশ্ন দিয়ে দিল। তাহলে কি তুমি 1 ঘন্টা হিসাবে নিতে পারো, আদারওয়াইজ দুটোকে নির্দিষ্ট সময়, এটা 3 ঘন্টা, এটা 2 ঘন্টা, দুটো এলসিএম কত? 6 ঘন্টা, তো 6 ঘন্টার হিসাব করেও করতে পারি, কিন্তু আমাদের সবচেয়ে সুবিধা হবে 1 ঘন্টার হিসাব করে করতে। ক্লিয়ার? কারণ রেশিও তো তুমি যা খুশি নিতে পারো। তুমি মনে করলে স্যার আমি এটা যদি 6 ঘন্টা 240 হবে, আর এটাকে 150 হবে, তাহলে দেখো একটা হচ্ছে 240 আর একটা হচ্ছে 150, তাহলে ডিফারেন্সটা রেস্ট নেয়। তো ডিফারেন্স যদি রেস্ট নেয়, কত রেস্ট নিচ্ছে? 90। এই 90 রেস্ট সবসময় বড়টার সাথে যুক্ত থাকবে, তাহলে 90/240। কিন্তু তোমার তো বলেছে 1 ঘন্টায় বের করতে, তাহলে 45/2, তারপরে 22.5 মিনিট উনি বিশ্রাম নেয়। বুঝতে পারলে ব্যাপারটা?
এবার তুমি বলে স্যার আমি 1 ঘন্টার হিসাবে করবো, তাতেও কি তাই আসবে? ইয়েস, তাতেও তাই আসবে। কিরকম দেখো, আমি বললাম স্যার 3 ঘন্টায় 120 যায়, তাহলে 1 ঘন্টায় কত? 40। আরে 2 ঘন্টায় 50 যায়, তাহলে 1 ঘন্টায় কত? 25। তাহলে একটা পেলে 40, একটা পেলে 25, তাহলে ডিফারেন্স কত? 15 মিনিট। 15 সবসময় বড়টার মধ্যে থাকবে, তাহলে তোমার 60 মিনিটে বের করতে হবে। 60 মিনিট 20 দিয়ে 3, 20 দিয়ে 2, তাহলে 45/2। এবার এটা কেন বললাম, এরকম? ধরো আমি এই কোশ্চেনটা এরকম দিলাম যে 2.5 ঘন্টায় উনি 42 কিলোমিটার যায়, ঠিক আছে? আর একজনকে দিয়ে দিলাম 5 ঘন্টায়, ধরো 100 কিলোমিটার যায়। 2.5 ঘন্টা বলেছে, তার 100 কিলোমিটার যায়, তাহলে ঘন্টায় কতক্ষণ বিশ্রাম নেয়? তো তুমি দুটোকে 5 ঘন্টা করে নিতে পারো, বা দুটোকে 1 ঘন্টা করে নেবো। এবার দেখো, এটাকে 5 ঘন্টা করাটা বেটার, কারণ এটাকে 2.5 যদি করতে যাও তাহলে সময় বেশি লাগবে, ভুল হতে পারে। তাই আমরা এখানে 5 ঘন্টা, তাহলে 84। তাহলে আমাদের গল্প হচ্ছে 100 আর 84-এর মধ্যে। তাহলে আমরা কি করব, এদের ডিফারেন্স দেবো। ডিফারেন্স তাহলে 16/100 ইন্টু 60। এটা কি এক্সট্রাঅর্ডিনারি টাফ কোশ্চেন হয়ে যাবে, তো আমরা সলভ করতে পারি এই কোশ্চেন। তাহলে এখান থেকে একটা স্টপেজ ছাড়া, এটা চঞ্চল ঘোষের বইও আছে, দেখবে আমরা আলোচনা করেছি। তাহলে এখানে হচ্ছে ভ্যারাইটিস, যদি ডিফিকাল্ট করতে চায় ওরা এইভাবে দিতে পারে, পারা যাবে কোশ্চেন। এখানে যেটা দিয়েছে দেখো 1 ঘন্টা, এখানেও 1 ঘন্টা দিয়েছে, তাহলে কোনো প্রশ্নই নেই, স্যার সবসময় বড়টার মধ্যে থাকবে। এবার যেহেতু আমরা বুঝে গেছি, উই আর নট গোয়িং টু ট্রান্সফার ইট, কে ভাই স্পিড হলে এই হয়, টাইম হলে, ওটার দরকার আছে আমাদের? দরকার নেই, আমাদের আনসার কি টিক। তো সঠিক টিক যেহেতু মারতে হবে, বড়টা সবসময় নিচে থাকবে, আর ডিফারেন্সটা সবসময় ওদের রেস্ট হবে। তো ডিফারেন্স কত? 18। কতক্ষণের মধ্যে? 60 মিনিটের মধ্যে। তাহলে এইটুকুনি আমাদের অ্যান্সার হবে এই কোশ্চেনটার জন্য। ক্লিয়ার, বোঝাতে পারলাম? তাহলে এইটা হবে। এবার এখানে একটা প্রশ্ন কি সবসময় খেয়াল রাখতে হবে, গতিবেগটা যেন নির্দিষ্ট সময়ের সাপেক্ষ হয়। নির্দিষ্ট সময় মানে এই নয় যে দুজনকে ঘন্টায় হতে হবে, দুজনকে সেকেন্ডেই হতে হবে, 10 সেকেন্ড 10 সেকেন্ড করে হতে পারে, 10 দিন 10 দিনও হতে পারে। ক্লিয়ার? নির্দিষ্ট সময় মানে সেকেন্ড হতে পারে, মিনিট হতে পারে, ঘন্টা হতে পারে, দিন হতে পারে, মাস হতে পারে, বছর হতে পারে। নির্দিষ্ট সময়, দেখবা গতিবেগের সংখ্যায় লেগেছে নির্দিষ্ট সময়ের সাপেক্ষে একটা বস্তু, ব্যক্তি, যেই হোক, সে যতটা দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় গতিবেগ। সেই নির্দিষ্ট সময় মানে এই নয় যে সেকেন্ডই হতে হবে, বা মিনিটই হতে হবে, বা ঘন্টায় হতে হবে। ইট ইজ ডিপেন্ড আপন ইউর কনসেপ্ট। RS আগরওয়াল এরকম একটা কোশ্চেন আছে যেখানে শুধু গতিবেগের সংখ্যাটা জানলেই তুই কোশ্চেনটাকে 1 সেকেন্ডে অ্যান্সার করতে পারো, নাহলে ওটার জন্য প্রচুর সময় লাগে। কারণ কি ওখানে সবাই গতিবেগ দিয়েছে দিনের, সবাই তো মিনিট আর ঘন্টায় করে অভ্যস্ত। ওকে, তাহলে এই কোশ্চেনটা পারা যাবে। দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে যদি এই কোশ্চেন আসে, এতগুলো প্যাটার্ন হতে পারে। নেক্সট কোশ্চেন, এত সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য একটি সংখ্যা হয় তবে ড্যাশ স্থানের ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা হয়। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সামে আসবে, বিভিন্ন ভাবে আসতে পারে, আমরা আলোচনা করে দিই। 3 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা, 11 দ্বারা। বেশি ইম্পর্টেন্ট কি 3, 9, 11 and 8, এই 4টে বিভাজ্য দ্বারা তোমার কাছে কোশ্চেন আসতে পারে। তো আমরা যখন এই কোশ্চেনটা করছি, শুধু একটা কোশ্চেন কিন্তু করবো না, আমরা আজকে রিভিশন করছি এক্সামের জন্য, সেই জন্য এখান থেকে যত রকমের কোশ্চেন আসতে পারে সেটা আমরা অ্যানালাইজ করব। তাহলে ফার্স্ট কোশ্চেন হচ্ছে, এখানে একটা ছোট্ট কোশ্চেন দিয়েছে, সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য মানে পুরোপুরি বিভাজ্য, তাহলে ড্যাশ স্থানের ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি কত? তাহলে আমরা জানি কি সবগুলি যোগ করে দেখব তারা 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। তাহলে আমরা যখন এখানে দেখছি, দেখো 4 আর 2 6, 3 বাদ চলে গেছে, 5 আর গেছে 7, 7-এর সাথে কত যোগ করলে? 3 আর 2, তাহলে আমরা স্টার মার্কের স্থান পেয়ে গেলাম 2। এবার এখানে আরেকটা প্রশ্ন হতে পারে যে এত সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য একটি সংখ্যা হয় তবে ড্যাশ স্থানের ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি কত? না বলে ওরা এরকম বলতে পারে, ওই ক্রস মার্কে, স্টার মার্কে যতগুলো সংখ্যা বসা সম্ভব তাদের যোগফল কত চাইতে পারে। যতগুলো সংখ্যা বসা সম্ভব তাদের যোগফল কত? তো তুমি কি বলবে? যতগুলো সংখ্যা বসা সম্ভব স্যার, প্রথমে বসতে পারে 2, বসতেই হবে, তারপরে বসতে পারে 5, তারপরে বসতে পারে 8, আর তো বসতে পারে না। বলে স্যার 11, 11 হলো তো 2 ডিজিট হয়ে গেল, আমাদের লাগবে 100। তাহলে এখানে প্রশ্ন আরেকটা হতে পারে
যে সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য একটি সংখ্যা হয় তবে ক্রস স্থানের ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটা চেয়েছিল 2, বৃহত্তম পূর্ণ সংখ্যাটি কত? আর যে কটা সংখ্যা সম্ভব তাদের যোগফল কত? যে কটা সংখ্যা সম্ভব তাদের ডিজিট সাম কত? ডিজিট সাম মানে বোঝো, যেটা কিনা 1 ডিজিট হতে হবে। 1 ডিজিট কিরকম? এদের যোগ করে যখন দেখলো 15, তাহলে 1 + 5 যোগ করে হলো 6। ক্লিয়ার হলো? তাহলে এখানে 3 দিয়ে দিয়েছে। সেম কোশ্চেন তোমাকে 4 দিয়ে দিতে পারে, 8 দিয়ে দিতে পারে, আর 9 দিয়ে দিতে পারে, 11 দিয়ে দিতে পারে। তাহলে এখান থেকে যখনই এই কোশ্চেন আসবে, এটা আসবে শিওর একটা কোশ্চেন এখান থেকে। একটা কোশ্চেন তুমি এক্সপেক্ট করতেই পারো আসবে পরীক্ষাতে, হয় 3 দিয়ে, না 9 দিয়ে, না হলে ক্ষুদ্রতম, না হলে বৃহত্তম, যা যা সম্ভব তাদের যোগফল, বা তাদের আরেকটা প্রশ্ন হতে পারে যেগুলো সম্ভব তাদের গুণফল কত। যে সংখ্যাগুলো তাদের গুণফল কত। তাহলে 2, 5 আর 8, তাহলে কত সম্ভব গুণফল? 80 সম্ভব। তাদের গড় কত? যে সংখ্যাগুলি সম্ভব তাদের গড় কত? তাহলে এতগুলো কোশ্চেন হতে পারে। ক্লিয়ার সবার? তাহলে যদি কোশ্চেন আসে এখান থেকে, এর বাইরে কোশ্চেন আসবে না। এটা 3 দিয়ে দিয়েছে, 9 দিয়ে দিতে পারে, 8 দিয়ে দিতে পারে। তাহলে কি বোঝাতে পারলাম? এই কোশ্চেন যখনই রিভিশন করবে যে স্যার এটার সাথে সাথে এতগুলো কোশ্চেন বলেছিল, যে এতগুলো কোশ্চেন হতে পারে, তাহলে আমরা এতগুলো কোশ্চেন হিসাবে প্র্যাকটিস করব। ক্লিয়ার? নেক্সট। বুঝতে না পারলে অবশ্যই বলবে। নিম্নলিখিত সমীকরণটির x স্থানে কি মান বসবে? এটা আমরা পারি। দেখো একটু, এরকম একটা সিম্পল কোশ্চেন প্রত্যেকবার আসে স্টেট গভর্নমেন্টে। ওকে, দেখো নিম্নলিখিত সমীকরণে x স্থানে কি বলবে? কোন করে দিলে আমরা পেয়ে যাব? কি এটা পারবে আশা করি আরামসে। দুটো গুণ করে দিলাম, 16x²। আর এই দুটো গুণ করলে রুটের ভেতরে সব চলে যাবে, তাহলে কত হবে? 128 আর গুণ 162। কি তাই তো? তাহলে 128 আর 162 রুটের ভেতরে তো থাকার জিনিস নয়, কেন? এগুলো দেওয়া আছে। তাহলে এখান থেকে নিশ্চয়ই এরকম কিছু একটা পেতে পারি আমরা। তো চিন্তার কিছু ব্যাপার নেই। 128 কত হয়? 2 টু দি পাওয়ার, মুখস্থ আছে আমাদের 2 টু দি পাওয়ার কত? 16 আর 8। এটা 128 কিসের? 2 টু দি পাওয়ার 7। 2 টু দি পাওয়ার 8 কত? 256। 2 টু দি পাওয়ার 9 কত? 512। 2 টু দি পাওয়ার 10 কত? তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 7। ক্লিয়ার? তাহলে দেখো 128 মানে 2 টু দি পাওয়ার 7, আর 162 মানে কি? স্যার এটা 3 দিয়ে যায়। একদম, এটাও বলছে স্যার 81 দোকানে করা আছে, 64 দোকানে করা আছে। ইয়েস, এটাও করতে পারি। ভেরি নাইস। এখানটা দেখো আমরা এই যে 2 টু দি পাওয়ার 7 করলাম, এটা 81 ডবল দেওয়া আছে। বলছে স্যার দেখেই বোঝা যাচ্ছে 64 গুণ 2, আর এটা 81 গুণ 2। 81 দোকানে 162, তাহলে এটার জন্য নিচে চলে আসবে কত? 8, এটার জন্য 9, আর এই দুটো মিলে তাহলে আমরা বলতে পারি 16x² সমান সমান 8 নং বা 8 গুণ 9 গুণ 2 বলা যায়। তাহলে 8 দিয়ে কেটে দাও 2, 2 দিয়ে কেটে দাও 2, তাহলে x মানে হচ্ছে 3। তাহলে x এর মান 3, আর আমাদের এটাই জানতে চেয়েছে। এই সিম্পল কোশ্চেন, এগুলি পারবে। একটি শিবিরে 120 জন পুরুষ বা 200 জন বাচ্চার খাবার আছে। যদি 150 জন বাচ্চা খাবার খেয়ে নিয়ে থাকে, তবে অবশিষ্ট খাবার কতজন পুরুষ খেতে পারে? এখানে একটা কথা বলেছে, দেখো এই লাইনটার মধ্যে 120 জন পুরুষ, এখানে যে দেখো 120 জন পুরুষ সমান সমান 200 জন বাচ্চা। মানে এটাকে এভাবে লিখতে পারি, m ইন্টু 120 সমান b ইন্টু 200। তাহলে m আর বয়ের রেশিও পেতে পারি, এই রেশিও পেতে পারি। তাহলে m সমান সমান কত হবে? 200।
আর বয়স হবে 120। এবার 20 দিয়ে যদি তুমি কেটে দাও, 20 দিয়ে যদি কেটে দিই কি হয়, 10, 6, আরো কাটতে পারি, 5 আর 3। তাহলে টোটাল খাবারের যদি খায়, দেখো এই 3টে প্লেট খেতে পারে আর এ 5 প্লেট খেতে পারে। হ্যাঁ দেখো 75% খাওয়া হয়ে গেছে, 150 জনের চলে গেছে। এখানেও একটা ভালো কথা বলেছে, 75% খাওয়া হয়ে গেছে, তাহলে 25% খেতে হবে। তাহলে এর যখন দেখো এ 120 জন লোক আছে, 100% খায়, তাহলে 1/4, 30 জন। এটা গেল একটা খুব ভালো কনসেপ্ট, এটা আমরা করতে পারি। এখানে আমি আরেকটা জিনিস যেটা বলতে চাই যে 5 আর 3 দেওয়া আছে, তার মানে কি এ যদি 5টা প্লেট খায়, এ 3টে প্লেট খায়, তাহলে যদি আমরা টোটাল প্লেট 8টা হয়, তাহলে এই খাওয়াতে খায় কত, 5/8, আর এই খায় কত, 3/8, 3/8। কিন্তু ইচ্ছে তো সুন্দর কোশ্চেন দেওয়া আছে এখানে, বলে 150 জন বাচ্চা খাবার খেয়ে নিয়ে থাকে, তবে অবশিষ্ট খাবার কতজন পুরুষ খেতে পারে? টোটাল বাচ্চা ছিল 200 জন, দেখো তার মধ্যে 150 জন খেয়ে নিয়েছে, তার মানে কত, 50/200 বাকি রয়েছে, তার মানে 1/4 অংশ বাকি রয়েছে। তাহলে 1/4 অংশ, যে কোনো টিমে 1/4 অংশ লাগবে। এই টিমের লাগতো 120 জন পুরুষ খেতে পারতো, তাহলে 1/4 মানে কত, 30 জন। হ্যাঁ হ্যাঁ ওটাই, এখানেও করতে পারতো। দেখো এই যে, হ্যাঁ একদম একদম, দেখো এরা এই যে 50টা, এই যে এখান থেকে সেখানেও আমরা করতে পারি। বা সায়ন যেটা বলেছে সেটাও খুব ভালো বলেছে, কি বলেছে দেখো, যে এইগুলো হচ্ছে দেখার ব্যাপার। 150 জন অলরেডি খেয়ে নিয়েছে, 200 জনের পুরোটা চলতো 100%, তাহলে 150 জন টোটাল 75%, মানে 3/4 খেয়ে নিয়েছে, 3/4 অংশ খেয়ে নিয়েছে। তো 3/4 অংশ যদি খেয়ে নেয়, বাকি রইল কত, 1/4 অংশ। তাহলে 1/4 অংশ এই 120 জনের টোটাল 100% হয়, তাহলে এদের 1/4 অংশ কতজন হবে, 30 জন। সেটা এরা খাক আর ওরা খাক, সবার ক্ষেত্রে সম। তুমি দেখো এর 1/4 করলে কতজন হয়, 50 জন, এর 1/4 করলে কত হয়, 30 জন। তাহলে আমরা বলতে পারি এখানে 30 দিন বাচ্চা খাবার কিনে দেখে অবশ্য কতজন পুরুষ খেতে পারবে, 30 জন। এটা কিন্তু খুব ভালো কনসেপ্ট ইউজ হচ্ছে, ঠিক আছে। দেখবে এই জায়গাগুলো যদি এরকম দেওয়া থাকে, আমরা এখানে অ্যান্সার করতে পারি, ঠিক আছে। আর নর্মাল কোশ্চেন তো আছেই, এগুলো পারবে, এগুলো আলোচনা করছি না, যেটা আমাদের রিভিশন করতে হচ্ছে। এইবার 180 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে, তবে তার শ্যামের থেকে 1 ঘন্টা সময় কম লাগে। সমীরের গতিবেগ কত? স্যার প্রথমে একরকম ছিল, পরে আবার দ্বিগুণ করা হচ্ছে, তাহলে গতিবেগ তো চেঞ্জ হয়েছে। গতিবেগ চেঞ্জ হলে টাইমের কি হবে, চেঞ্জ হবে। এবার কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, কিন্তু এনটিপিসি তো এসছে। 180 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। কার সময় বেশি লাগে, শ্যামের। সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে প্রথম দিকে যদি তুমি খেয়াল করতে, এটা হচ্ছে সমীর আর এটা হচ্ছে শ্যাম। সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে, শ্যামের থেকে। তাহলে সমীরের যা স্পিড, শ্যামের থেকে 2 ঘন্টা বেশি লাগে, তাহলে শ্যামের স্পিড কি বেশি? এবার বলছে তাহলে সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে, তাহলে প্রথমে যদি 1 থাকে, এখন হচ্ছে দ্বিগুণ। তাহলে সমীরের কথা যদি আলোচনা করি, সমীরের স্পিডের রেশিও এরকম চেঞ্জ হয়েছে, সরি 1/2 বলতে পারো। আগে ছিল 1, এখন হচ্ছে 2 বলতে পারি স্পিড। তাহলে এটা যদি স্পিডের পরিবর্তন, টাইমের কি পরিবর্তন হবে, 1/2, 1/2। তাহলে এটা যদি স্পিডের পরিবর্তন হয়, তাহলে টাইমের পরিবর্তন। কেন কেন, ডিস্টেন্স ফিক্স, ডিস্টেন্স ফিক্স হলে টাইমের স্পিড কি হয়, ব্যস্ত অনুপাত। এবার তুমি বল স্যার এই যে টাইমের গ্যাপটা কত? কিন্তু এখানে দেখো প্রথমে 2 ঘন্টা দেরি হতো, আর এখন 1 ঘন্টা আগে যাচ্ছে, তাহলে গ্যাপটা কত, 3 ঘন্টা। এইখানটা বোঝো, প্রথমে 2 ঘন্টা দেরি হচ্ছিল, বলছে শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে, শ্যামের থেকে। পরে বলছে শ্যামের থেকে 1 ঘন্টা আগে পৌঁছে যায়। তার প্রথমে 2 ঘন্টা বেশি লাগছিল, এখন 1 ঘন্টা আগে লাগছে। আমরা বলেছি একবার আগে একবার পরে হলে যোগ হয়, তাহলে টাইমটার গ্যাপ কত, 3 ঘন্টা। কিন্তু আমাদের এখানে তো বলছে 1।
তাহলে 1কে যদি 3 বানিয়ে নিই তাহলে আমরা বলতে পারি প্রথমে স্যার 6 ঘন্টা লাগতো, এখন লাগে 3 ঘন্টা। প্রথমে 6 ঘন্টা লাগতো, এখন লাগে 3 ঘন্টা। কিসের জন্য 6 ঘন্টা লাগে? 180 কিলোমিটার যেতে। তাহলে প্রথমে আমি 180 কিলোমিটার যেতাম কত ঘন্টায়? 6 ঘন্টায়। এবার চেয়েছে নাকি সমীরের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? কিচ্ছু বলেনি, মানে আগেরটা জানতে চেয়েছে। তাহলে আমরা 180কে কত দিয়ে ভাগ করে দেবো? 6, 3 6 8। আরেকবার শোনো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যখনই এই ধরনের কোশ্চেন দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ দেবে, অলওয়েজ রিমেম্বার যে গতিবেগ যদি দ্বিগুণ করে দেয় টাইম হাফ হয়ে যাবে, গতিবেগ যদি 3 গুণ করে দেয় টাইম 1/3। যেই 1/3 হলো দেয়ার উইল বি গ্যাপ উইল বি ক্রিয়েটেড, গ্যাপ তৈরি হবে। যেই বলেছে দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ আগে যদি 1 থাকে এখন হচ্ছে 2, তাহলে টাইমিং এর ক্ষেত্রে কি হবে স্যার? এটা যদি স্পিডের পরিবর্তন হয় টাইমিং এ কেন? একই জায়গাতে যাচ্ছে, একই জায়গায় যাচ্ছে, তাহলে গ্যাপ, টাইমের গ্যাপ হচ্ছে 1, কিন্তু অঙ্কে বলেছে প্রথমে 2 ঘন্টা দেরি। একটা নির্দিষ্ট ব্যক্তিকে ফিক্স করেছে, সেকে সমীর। শ্যামকে ফিক্স করেছে, শ্যামের থেকে প্রথমে 2 ঘন্টা বেশি লাগতো আমার, এখন শ্যামের থেকে 1 ঘন্টা কম লাগে। তার মানে কি প্রথমে শ্যামের থেকে 2 ঘন্টা বেশি লাগছে, এখন শ্যামের থেকে 1 ঘন্টা কম লাগছে। তাহলে আলটিমেটলি দুবারের মধ্যে গ্যাপটা কত? 3 ঘন্টা। কিন্তু অঙ্কে বলেছে 1, তাই আমরা এটাকে 3 বানাবো। যেই 3 বানালে স্যার অরিজিনাল টাইম পেয়ে গেলাম। টাইম কি? প্রথমে সমীরের 6 ঘন্টা লাগতো, পরে সমীরের 3 ঘন্টা লাগে। কিসের জন্য? ডিস্টেন্স তো ফিক্স, 180 কিলোমিটার। এবার চেয়েছে গতিবেগটা কত? কার গতিবেগ? সমীরের গতিবেগ। তাহলে সমীরের গতিবেগ কি হবে? 6 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 180/6। তাহলে সমীরের গতিবেগ কত? 30 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, তবে তার শ্যামের থেকে 1 ঘন্টা সময় কম লাগবে। সমীরের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? পারা যাবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার দরকার মুখস্থ করে নেবে এই ধরনের কোশ্চেন। যে এই ধরনের কোশ্চেন আসে এনটিপিসিতে, দেখবে ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনগুলো আছে। যে প্রিভিয়াস ইয়ারে যে এইবার যে এসছে দেখবে পিডিএফ পাঠিয়েছিল, ওর মধ্যে এই কোশ্চেনগুলো আছে, একদম খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে টাইম স্পিড ডিস্টেন্সের মধ্যে এই কনসেপ্টের উপরেই কোশ্চেন আসবে। নেক্সট, 100 ঘন ডেসিমিটার কত ঘন মিলিমিটার হয়? ঘন ডেসিমিটার মানে কি 3 বার করে গুণ হয়। তাহলে ডেসিমিটার থেকে মিলিমিটার যেতে গেলে কি করতে হয়? মিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, তারপরে হচ্ছে কি মিটার, তারপরে ডেসি, তারপরে সেমি, তারপরে মিলি। তাহলে ডেসি থেকে মিলিতে যে গেলে 100 বার গুণ করতে হবে। তা যেহেতু ঘন বলেছে তাই 3 বার গুণ করতে, 3 বার 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার এখানে যদি 100 বলেছে তাহলে 3 বার 100 দিয়ে গুণ হবে। হোক না ঘন, তোমার যখন হচ্ছে দেখো 100 ঘন ডেসিমিটার, খেয়াল করবা 100 ডেসিমিটার কিউব। ওকে, তাহলে ডেসিমিটার কিউবটাকে আমি যদি সেন্টিমিটার বানাতে যাই, এটা লিখতে পারি 100 ডেসিমিটার ইন্টু 100 ডেসিমিটার ইন্টু 100 ডেসিমিটার। এইটাই ভুল করে সবাই। এবার তুমি এইটাকে যদি মিলিমিটার বানাতে যাও, 100 ইন্টু 100 মিলিমিটার ইন্টু 100 ইন্টু 100 মিলিমিটার ইন্টু 100 ইন্টু 100 মিলিমিটার। তার কবার মিলিমিটার হলো? 3 বার, তাই মিলিমিটারের কিউব লিখে দিই আমরা। এবার দেখো দুটো দুটো 4টে, এরকম কটা শূন্য আছে? 12টা শূন্য আছে। তো এখানে কোথাও নেই, তাই অ্যান্সারটা ভুল আছে। অ্যান্সার হবে কি 12টা শূন্য, 10 টু দি পাওয়ার 12। যেহেতু 12টা শূন্য আছে তাই হবে কি 10 টু দি পাওয়ার 12। এবার সবাই হবে কি ডেসিমিটার সেন্টিমিটার 100 দিয়ে গুণ করে দেন। যে এক্সামিনের কোশ্চেনটা বানিয়েছিল সে ওই কথাটা ভেবেই বানিয়েছিল, যার ফলে উত্তরটা ভুল হয়েছে। কিন্তু পরে ছেলেমেয়েরা স্মার্ট, তারা অ্যাপ্লিকেশন করেছে, ইট ইজ নট কারেক্ট, আপনি কারেক্ট করুন, তাই সবাইকে নাম্বার দেওয়া আছে। বুঝতে পারলে? কেন অনেক সময় ভুল হয়, ভুল হয়ে যায়, বড় যারা ভালো ভালো তাদেরও ভুল হয়ে যায়। 5টি পাম্প দিনে 8 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি জলাধার সম্পূর্ণ হয়। 4টি পাম্প দিনে 6 ঘন্টা কাজ করলে কত দিনে যায়? এটা সিম্পল কোশ্চেন, গুণ করে ভাগ। দুটো পার্ট হবে, একটা হচ্ছে কি যে কাজের পরিমাণ, আর একটা হচ্ছে রেজাল্টের পরিমাণ। একটা হচ্ছে কাজের পরিমাণ, একটা রেজাল্টের পরিমাণ। তাহলে 5টি পাম্প 5 গুণ 8 গুণ 30, তাতে একটি জলাধার পূর্ণ হয়। জলাধারের মান হচ্ছে 1। এবার বলছে
4টি পাম্প দিয়ে, তাহলে 4টি পাম্প 6 ঘন্টা, কতদিন জানা নেই। কি তৈরি করবে? ওই একটাই জলাধার তৈরি করবে। তারপর নিচে 1 লিখলেও হয়, না লিখলেও হয়। তাহলে এবার কাটাকাটি করে দাও, এখান থেকে বেরিয়ে যাবে। 6 দিয়ে কাটলে 5, 4 দিয়ে কাটলে 2। সো x ইকুয়াল টু 5 দুগুণে 10, 5 50। তাহলে কতজন লাগবে, কতদিনে শেষ হবে? এরকম একটা কোশ্চেন কিন্তু আসবে। এবার এই কোশ্চেনের মধ্যে কি কি আসতে পারে শুনো। এই কোশ্চেন কিরকম আসতে পারে? এরকম হবে, আমি শুধু কনসেপ্টটা বলে দিচ্ছি। 4 দিনে 5 জন লোক 6 ঘন্টা করে 2টো জলাশয় পূর্ণ করতে পারে। 7 জন লোক 12 ঘন্টা করে 33 দিনে কতগুলো জলাশয় বানাতে পারবে? তাহলে জলাশয় বানানোটা কি রেজাল্ট? তাহলে রেজাল্ট নিচে চলে যাবে। দুটোই রেজাল্ট যদি উপরে দিই, দুবারই দুজন রেজাল্ট উপরে দেবো। আর কি আসতে পারে? 4 জন লোক 12 দিনে 43 ঘন্টা কাজ করে 12,500 টাকা পারিশ্রমিক পায়। কি বললাম? 4 জন লোক, আমি জাস্ট বলে দিচ্ছি দেখো, 4 জন লোক 5 দিনে 10 ঘন্টা কাজ করে 1200 টাকা পারিশ্রমিক পায়। 7 জন লোক 7 ঘন্টা কাজ করে 191 দিনে কত টাকা পারিশ্রমিক পাবে? টাকা আসলো, টাকাটা কি রেজাল্ট, রেজাল্টের পরিবর্তে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে টাকা বের করতে পারবো, পারবো। মাদক তৈরি করা, বিস্কিট তৈরি করা, এইসব দিয়ে একটা কোশ্চেন আসতে পারে, সেটা তোমাদের। এখানে আরেকটা কোশ্চেন কি হতে পারে? বলছে 5 জন লোক, 5 জন না 25 জন লোক 10 দিনে 15 ঘন্টা কাজ করে 32 দিনে 15 ঘন্টা কাজ করে 3200 স্কোয়ার মিটার জায়গা সমান করতে পারে। ওই সেম কাজ করার জন্য আমি শুধু এখানে বলো 15 দিনের জায়গায় 9 দিনে করতে চাই, তাহলে কতজন লোক বাড়াতে হবে? সেক্ষেত্রে কি দেবে, তুমি 9 দিনে কতজন কমপ্লিট করতে পারে সেটা করে করতে পারো, করার পরে ওটা বিয়োগ করে দেবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখুন, তাহলে আমি বললাম 9 দিনে কমপ্লিট করতে হবে, তাহলে লোকটা তো আমার জানা নেই, তো আমি এক্স লিখলাম, ইন্টু 10 দিন ইন্টু 9 দিনে 3200 করা, তো এটার দরকার নেই। এবার এখানে যে এক্স এর মানটা আসবে নিশ্চয়ই 25-এর থেকে বেশি আসবে, আসবে কি না? এইবার 25-এর থেকে বেশি আসবে, অনেকে লিখে নিতে পারে 25 প্লাস এক্স, তাহলে ডাইরেক্ট এক্স এর মান পেয়ে যাবো। আর অনেকে লিখে নিতে পারে এক্স। এবার এক্স লেখার ভয়টা কি? এক্স লেখার সমস্যাটা হচ্ছে এই, কোশ্চেন ক্যালকুলেশনটা সোজা, কিন্তু পরে যে বিয়োগ করতে হবে সেটা মনে থাকে না। আর যদি এক্স প্লাস 25 লেখো, ক্যালকুলেশনটা টাফ, ডাইরেক্ট এক্স বেরোবে। কিন্তু আমাদেরকে এক্স লিখে করে যদি মনে রাখতে পারি, তাহলে ডাইরেক্ট এক্স করে করাটা বেস্ট, মনে থাকবে। তাহলে আমরা সেইভাবে এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করব। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে এই প্যাটার্নের কোশ্চেন আসতে পারে। তাহলে কি কি আসতে পারে? এখানে দিয়ে টাকার পরিমাণ দিয়ে দিতে পারে, এতজন লোক এত ঘন্টা কাজ করে এত দিনে 500 টাকা উপার্জন করে, এতজন লোক এত করতে পারে। আর কি দিতে পারে? যে এতজন লোক এত দিনে এত ঘন্টা কাজ করে 1/4 পূর্ণ করে, বাদ বাকি কাজ একটা নতুন নাম্বার দিয়ে দেবে, 13 জন লোক 17 দিনে করে কত দিনে শেষ করতে পারবে। তাহলে প্রথম দিকে রেজাল্ট কি ছিল? 1/4, বাদ বাকি কাজ বলেছে, তাহলে দ্বিতীয় কাজটা কি? 3/4, তাহলে নিচে 3/4 আসবে। 1/4, 3/4, সে 4 কেটে যায়, তাই 1 3 করে দিতে পারি, মনে থাকবে। এর মধ্যে থেকে কিন্তু এই টাইপের কোশ্চেন আসবে, প্যাটার্ন এটাই ফলো হবে। তোমরা দেখবে হয়তো কোশ্চেন আসবে যে এইটাই হয়তো 1/3 1/4 দিয়ে দেবে বা টাকা দিয়ে দেবে, ক্লিয়ার? মনে থাকবে এটা। তাহলে এখান থেকে কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো আসবে। নিতে দেওয়া 4টি সংখ্যার মধ্যে 3টি কোনো একটি যুক্তির দ্বারা আবদ্ধ, একটি সেই যুক্তির বাইরে আছে, সেই সংখ্যাটি নির্ণয় করো। কোনটা? সব 4-এর মাল্টিপল 82 নেই, হ্যাঁ এটা বলতে পারো। ওকে, হ্যাঁ না এটা দেখো, এই যে কথাগুলো আছে না, এটা ম্যাথমেটিক্সে যদি ভাবো, ম্যাথমেটিক্সে ভেবে দেখো, 4-এর মাল্টিপল বলেছো, 4 দিয়ে ভাগ যায়, বিভাজ্যতার নিয়মে যদি আমি যাই 4 দিয়ে এটা ভাগ যায়, দেখো অনেকগুলো ফ্যাক্টর থাকে, এটা যায় না, তাহলে এটা অ্যান্সার হতে পারে। বিভাজ্যতার নিয়মে ম্যাথমেটিক্স দিয়েছে মানে বিভাজ্যতায় আমরা যেতে পারি। আর কি হতে পারে? যে এখানে যদি দেখো ওটাই আসছে, আর তো সেরকম কিছু আসছে না, দেখো। ওকে, নেক্সট
স্বামী স্ত্রী ও সন্তানের 3 বছর আগে গড় বয়স 27 বছর ছিল এবং স্ত্রী ও সন্তানের 5 বছর আগে গড় বয়স 20 বছর ছিল। স্বামীর বর্তমান বয়স কত? এটা অ্যাভারেজ থেকে দেয়, এটা রিপিটেডলি আসে এক্সামে। স্বামী স্ত্রী ও সন্তান 3 বছর আগে গড় যদি 27 বছর, এখন কত? 3 বছর আগে যদি 27 বছর হয়, এখন হবে 27 + 3, গড় বছর কিন্তু বলছি। তাহলে 3 বছর আগে 27 বছর, এখন হচ্ছে কত? 30 বছর। স্ত্রী ও সন্তানের 5 বছর আগে 20 বছর ছিল, এখন কত? দুজনের 50, বর্তমানে দুজনের 50, তা 50 বাদ দিলে দুজনে দেখো 30 × 3, আর এদের দুজনের টোটাল কত হচ্ছে? 50। তাহলে 90 থেকে 50 বাদ দিয়ে দাও, কত হলো? 40 বছর। খুব সিম্পল কোশ্চেন। আর যদি আমরা একটু শর্টকাট করতে চাই, শর্টকাট, এটা এমনিতে শর্টকাট, তাও একটু আলোচনা করি যেহেতু প্র্যাকটিস করি আমরা। 3 বছর আগে গড় বয়স ছিল 27 বছর, স্ত্রী ও সন্তানের 5 বছর আগে গড় বয়স ছিল 20 বছর, তাহলে এখন কত? 25 বছর। তাহলে স্ত্রী ও সন্তানের টোটাল বর্তমানে হচ্ছে 90 বছর, আর সবার 3 জনের মিলে হচ্ছে 90 বছর, আর স্ত্রী ও সন্তানের টোটাল বয়স হচ্ছে 50। তাহলে এখন কত? 40। আর একটা কি করতে পারি? বলে স্যার এদের হচ্ছে কি 30 আর এর হচ্ছে কি 25। এখানে কজন আছে? 3 জন। আর এখানে কজন আছে? 2 জন। কি তাই তো? 3 জনের গড় বয়স হচ্ছে বর্তমানে 30 আর 2 জনের গড় বয়স হচ্ছে 25। তাহলে একজনের কত হবে? 2 জনের যদি 25 হয়, স্যার এদের 5 করে কম আছে, 10 কম। খেয়াল করে দেখো, তাহলে এর যদি 10 কম, এখানে 3 জন আছে মানে কি 3 জন ছিল, দেখো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, সবার 30, কিন্তু যখন আমি দুজনকে সেপারেট করে দিলাম, বলো 25, তাহলে এদের 5 এদিকে রয়ে গেছে। তাহলে এর 5 এখানে চলে এসছে, এর 5 এখানে চলে এসছে, তাহলে 30-এর সাথে আরো 10 জুড়ে যাবে। তাহলে অ্যান্সার কত হলো? 40। এবার একটা ছোট ডাটা বলে সুবিধা, এটাই যদি 97.23, 97.57, তখন কি হবে? গুণ করাটা কষ্টকর কি না? এটার জন্য ওকে, উই ক্যান সলভ ইট। বাট আমি যদি দিয়ে দিই 97.23 আর একটা দিয়ে দিলাম 91.89, তখন তোমাকে গুণ করে ডাটায় পৌঁছানো খুব ডিফিকাল্ট হবে। তাই আমরা এইটাও শিখে রাখবো। কি হয়েছে? স্যার 3 জনের গড় বয়স 30 বছর, আসো, আর 2 জনের গড় বয়স হচ্ছে 25 বছর বর্তমানে। তো 2 জনের যদি 25 বছর হয়, এই 2 জন তো এই টিমেও ছিল। এখানে 3 জন আছে, 1 2 3, এখানে চলে গেছে, এখানে চলে গেছে, কিন্তু এরা যখন গড়ে ছিল এই পুরো টিমের মধ্যেই ছিল, সবাই 30 ছিল। তাহলে এরা যখন 25-এ চলে গেল, তাহলে 5 আর 5 কোথায় গেল? নিশ্চয়ই এদের কাছে রয়ে গেছে। এ তো অলরেডি 30 আছে টিমে, তাহলে 10 এক্সট্রা হয়ে গেছে ওর। বুঝছো? এবার এইটাই দেখো, যদি আমি এটা দিতাম যে 3 জনের গড় বয়স হচ্ছে 30.597, ওকে, আর 2 জনের গড় বয়স ধরো আমি এখানে দিয়ে দিলাম, ছোট করে দিলাম 30 দিলাম। এবার তুমি কি করতে? যদি 3 জন দিয়ে গুণ করতে, তারপরে 2 জন দিয়ে গুণ করতে, তারপরে বিয়োগ করতে, 3 দিয়ে গুণ করলে কতগুলো গুণ হতো। কিন্তু তুমি এখানে বুঝতে পারছো স্যার এরা 0.597 কমে গেছে 2 জনের, তাহলে 597 এর ডাবল এক্সট্রা হবে, তাহলে 597 এর ডাবল এর সাথে জুড়ে দেবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যেত। বুঝতে পারলে? এখানে দেখো এবার এই 30 পারলে সবাই পারবে, বলবে স্যার সবাই পারবে, এটা কোনো অসুবিধা নেই, এটা 3 এটা 2, 5 করে কমে গেছে 10, 10 এর কাছে বেড়ে যাবে। এবার এটাই উল্টোও দিতে পারে। কি উল্টো দিতে পারে? যে স্ত্রী ও সন্তানের কথা বলেছে, আমি বললাম স্বামী আর স্ত্রী, উল্টো কোশ্চেন হতে পারে কিনা? কি হতো? বলছে ধরো এটাই উল্টো করে বলছি, 3 জনের গড় বয়স 30 আর স্বামী আর স্ত্রী যদি একসাথে হয়ে যায় নিশ্চয়ই বেশি হবে। আমি বললাম স্বামী স্ত্রী হওয়াতে এরা 3 জন আর এরা 2 জন, এদের স্বামী স্ত্রী একসাথে হওয়াতে এদের গড় বয়স হয়ে যায় 35। বলে স্যার এরা 5 5 10 বেড়ে গেছে। তো এরা যদি বেড়ে যায় কেউ তো কমে যাবে, এরা যদি বেড়ে যায় কেউ তো কমে যাবে। এই 1 2 3, এরা 2 জন এখানে চলে গেছে 5 5 বেশি নিয়ে। কার থেকে বেশি নিয়ে গেছে? যে পড়ে আছে। তাহলে একেও তো আমরা 30 ধরে রেখেছি, কিন্তু 5 5 10 নিলে এর ভাগের থেকে গেছে, তাহলে 10 কমে গেছে, তাহলে এর বয়স কত হবে? 20 বছর। বোঝা গেছে?
তাহলে যখনই অ্যাভারেজ করবে এই দুটো প্রশ্ন কিন্তু সবসময় আসবে, একটা চলে যাবে একটা আসবে। নেক্সট, তাহলে মনে থাকবে এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে। কত বছরে 450 টাকার বার্ষিক 4.5% হারে সরল সুদ 81 টাকা হবে? 4.5% হারে সরল সুদ 81 টাকা হতে হবে। তুমি দেখো এখান থেকে 450 টাকার বার্ষিক 4.5% হারে সরল সুদ 81 টাকা হতে হবে। ওকে, তাহলে আমরা একটা সিম্পল কোশ্চেন, কত বছরে বলেছে টাইম বের করতে হবে, পিআরটি দিয়ে করতে পারো আর নর্মাল দিয়ে করতে পারো। কি বলেছে? 4.5% হারে সরল সুদ 81 টাকা হতে হবে। তুমি যদি এখানে খেয়াল করে দেখো 4.5% হারে কত, 4.5% হারে 4 বছর, 4 4 16 দিয়ে 18%, তাহলে এর 18% কত? 81 টাকা। এবার এটা বের করবো কিভাবে? মুখোমুখি করে দিতে পারো, আর প্রসেসে গেলে আমরা আই ইকুয়াল টু পিআরটি বাই 100 সেটা করতে পারো। টাইম চেয়েছে, টাইমের সূত্র কি? 100 বাই পিআরটি, ওটা করতে পারো। আর নর্মাল পার্সেন্টেজ দিয়েও করতে পারো। কিরকম স্যার? দেখো 450 টাকায় বার্ষিক 4.5%, অনেক সময় আমাদের সুবিধা হয় 450 আর 81, তাহলে 450 টাকা 81 টাকা সুদ পেয়েছি। এবার দেখো তুমি যদি এখানে দেখো 450 টাকায় 4.5%, এখানে রেটটা কত হচ্ছে আমাদের যদি হিসাব করি আমরা, কত পার্সেন্ট হয়? 18%। এটা মানে 100 দিয়ে যদি গুণ করে দাও, 25 5 দিয়ে কাটি 81 বাই 450 ইন্টু 100, 0 0 কেটে গেল, 5 দিয়ে কেটে দাও 9, 5 দিয়ে কেটে দাও 2, 2 দিয়ে কেটে দিলাম 9 9 81, 18%। এই 18% এক বছরে তো 4.5% হয়, তাহলে 2 বছরে 9%, 4 বছরে 18%। এইটাও আমরা করতে পারি ডাটার উপর বেস করে। কখনো কখনো আমাদের খুব সোজা হয় এইভাবে যদি করি, পার্সেন্টেজ দিয়ে করলাম কি স্যার 81 টাকা সুদ হচ্ছে 450 টাকায়, তাহলে টোটাল কত পার্সেন্ট হলো সেটা এখান থেকে পেয়ে যেতে পারি। এক বছরে 4.5% বলেছে, তাহলে 4 বছরে 18%, আর উত্তরে 18% এসছে। আর না হলে সূত্র বসিয়ে করতে পারো। কিরকম? হ্যাঁ হ্যাঁ, ওটাও করতে পারি। বলছো যে এর সাথে কোনো মিলছে কিনা, এটাই তো, এটা 4.5 ডবল কত? 9, তাহলে 9 9 81 মিলে গেছে। সেটা থেকে এবার এখান থেকে প্রশ্ন হতে পারে। হ্যাঁ, ওটা অনেকটা করা যেতে পারে। কত বছর? এক বছরে তো হবে না, তাই না? এক বছরে তো হবে না। এই যে এর সাথে এটা মিল আছে, কিন্তু সেটা সবসময় খাটবে না, এই একটা সমস্যা। তাই সবচেয়ে বেস্ট হচ্ছে সূত্র, সেকেন্ড হচ্ছে এইটা 81 টাকা বাই 450, 9 দিয়ে কাটাই যায়, 9 9 81 50, তাহলে 18 বাই 100, 18%। 4 বছরে পাচ্ছি, আর এক বছরে তো 4.5% হয়, তাহলে 18কে 4.5 দিয়ে ভাগ করলে 4 বছর। এইটা বেশি এফেক্টিভ হবে। ওকে, 11 জনের একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স 33 বছর ও উইকেট রক্ষক তার থেকে 3 বছরের বড়। এটা কিন্তু একটা ভালো কোশ্চেন ছিল। 11 জনের একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স 33 ইয়ার্স ও উইকেট রক্ষক তার থেকে 3 বছরের বড়। যদি এই দুজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয়, দুজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয়, তো অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে 1 বছর কম হয়। টিমের গড় বয়স কত? খুব ভালো কোশ্চেন, এটা আলোচনা করবো ভালো করে। 11 জনের একটা টিম, তাতে ক্যাপ্টেনের বয়স 33 বছর। 11 জনের টিম, তাতে ক্যাপ্টেন আছে আর উইকেট কিপার আছে আর বাদ বাকি 9 জন আছে। 11 জন মানে তাই ক্যাপ্টেন, উইকেট কিপার আর 9। তাদের গড় বয়স, টিমের একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স 33 বছর, উইকেট রক্ষক তার থেকে 3 বছরের বড়। ওকে, যদি এই দুজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয়, দুজনকে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলে তবে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে 1 বছর কম হয়। অর্থাৎ অবশিষ্ট টিমের গড় বয়স যেটা আগে গড় বয়স ছিল তার থেকে 1 বছর কমে যায়, 1 বছর কমে যায়। তাহলে এবার প্রশ্ন হবে, স্যার 1 বছর যদি কমে যায়
তাহলে 9 জনের বয়স কমে, গড় বয়স কমেছে মানে কারণ টিমের যে অবশিষ্ট টিমে আছে কজন, তাহলে 9 জনের বয়স কমে গেছে। 9 জনের কত কমবে, 1 করে কমলে 9। এই 9 কমে গেছে। আচ্ছা স্যার 9 কমে গেছে কেন? এই দুজনকে বাদ দেওয়াতে। দুজনকে বাদ দেবে। দুজনের বয়স কত? হ্যাঁ, দুজনের বয়স বলতে স্যার একজনের হচ্ছে 33, আরেকজনের হচ্ছে 33-এর থেকে 3 বেশি স্যার। 33 + 33 + 3 বলেছে। দেখো টিমের ক্যাপ্টেনের বয়স 33 বছর, উইকেট রক্ষক তার থেকে 3 বছরের বড়, তার 33 69 ইয়ার্স বলতে পারি। তাহলে ওদের দুজনের টোটাল বয়স হচ্ছে কত? 69 ইয়ার্স। এবার একটু আগে খেয়াল করতে, এই 69টা ওদের নিজস্ব বয়স। তাহলে এই 69টা যে আসলো, 9 এক্সট্রা এসেছিল ওদের কাছ থেকে, ওরা একটু ও দিয়ে রেখেছিল ওদেরকে যে ভাই তোরা সময় সমান হয়। এবার যে 69, এই 9 এক্সট্রা এসছে কোথা থেকে? ওই যে টিমের থেকে। 1 করে কমে গেছে ওদের, তার মানে কি এর বেড়ে গেছে। তাহলে এ বেরোনোর আগেই এদের দুজনের বয়স ছিল 60 বয়স। এদের দুজনের বয়স ছিল কত? 60 বছর। তাহলে এবার বুঝতেছে দুজনের বয়স যদি 60 বছর হয়, তাহলে এদের প্রত্যেকের গড় ছিল কত? 30। তাহলে এই গড়টা তো সবারই ছিল, আর আপনি তো সেটাই জানতে চেয়েছেন। তাহলে এবার প্রশ্ন হচ্ছে টিমের গড় বয়স কত বছর ছিল? 30 বছর ছিল। ওকে, আরেকবার বোঝাচ্ছি, শোনো, খুব ভালো কোশ্চেন। কি বলছে দেখো, 11 জনের একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স 33 বছর। আজকে কিন্তু এভারেজে স্টেট গভর্নমেন্টও যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন দিচ্ছে। সিজিএল, সিএইচএসএল বা এনটিপিসি নয়, স্টেট গভর্নমেন্টের কোশ্চেনও যথেষ্ট ভালো ভালো কোশ্চেন দিচ্ছে। 11 জনের একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স 33 বছর। 11 জন টিম, তার মধ্যে একজন ক্যাপ্টেন, একজন উইকেট কিপার, আর বাদ বাকি 9 জন। তাদের গড় বয়স দেওয়া আছে। ক্যাপ্টেনের বলেছে 33, উইকেট কিপার 3 বছর বড়, মানে 33 + 3। আমরা লিখলাম না 36, 33 + 3। যদি এই দুজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয়, বাদ দিলে কি হতে পারে? গড় বেড়ে যেতে পারে, কমে যেতে পারে, ইকুয়াল থাকতে পারে। এখানে বলছে ওদের কমে গেছে, ওদের কমে গেছে মানে এর বেড়েছে। এবার বলছে যদি এই দুজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয়, তবে অবশিষ্ট টিমে আছে কজন? 9 জন। গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে, আগে যে টিমের গড় বয়স ছিল তার থেকে 1 করে কমে গেছে। তাহলে 1 করে যদি কমে যায়, এখন তো অবশিষ্ট 9 জন আছে, এই 9 জনের 9 কমে গেছে, 1 করে 9 কমে গেছে। এই যে অবশিষ্ট টিমের 9 কমে গেছে, এই 9 কমে গেল কার কাছে? বলে স্যার এদের কাছে গেছে, এদের দুজনের কাছে গেছে। কিন্তু এদের দুজনের টোটাল বয়স কত? বলছে 33 + 33 + 3, তাহলে 69। এই 69 ওদের অরিজিনাল বয়স, কিন্তু যখন টিম থেকে বাদ দিল, এদের গড়ের 9 এখানে যুক্ত হয়ে গেছে। তাহলে এবার যদি 9 বাদ দিয়ে দিই, তাহলে তো এই কোনো এক্সট্রা নাম্বার পাইনি, 60 পেয়েছে দুজন মিলে। আর এই দুজনের যা গড় হবে সবারই তাই হবে। তো দুজনের গড় কত ছিল? 60/2, দ্যাট ইজ 30 ইয়ার্স। তাহলে বয়স কত টিমের? গড় বয়স 30 বছর। 30 বছর আছে, 30 বছর। মনে থাকবে এটা, এটা কিন্তু খুব ভালো কোশ্চেন সবাই। আচ্ছা আচ্ছা, শোনো না, আমরা সামনের দিন থেকে আমাদের নেটটাও ঠিক করে নেবো। এই যে ধরো হোয়াটসঅ্যাপ যেগুলো আসবে সেগুলো আমরা বোর্ডে নিয়ে নেবো। যেহেতু ধরো আমরা রেকর্ড করার চেষ্টা করছি, তাহলে কি আমি বোর্ডে নিয়ে নিলে সবাই দেখতেও পাবে। কেন ধরো এখানে মোবাইল থেকে করানো কেউ বুঝতে পারলো না, পরে যদি আমরা ধরো এটা ইউটিউবেও আপলোড হয়, তারা তো আরও বুঝতে পারবে না যে কোথা থেকে কোশ্চেন আসলো। সো এই কোশ্চেনটা আমাদের দিয়ে দিতে হবে। এ নিও, দাও এই কোশ্চেনটা দেখি। আচ্ছা এটা একটু করে নিই নাকি? না দাও, এটাও একই কোশ্চেন। দেখো এটা কোশ্চেন দিয়েছে, গ্রুপে দিয়েছ, গ্রুপে দিয়ে দাও, সবাই দেখুক। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। এই তাহলে এটা বোঝা গেছে সবার? সবাই বুঝতে পেরেছো? নেক্সট, একটি ছাত্র, এইটা খুব ভালো কোশ্চেন। কোনো একটি সংখ্যাকে 5-এর 3-এর পরিবর্তে 4-এর 3 দিয়ে গুণ করলো, তার ভুলের শতাংশ কত? ওকে, কি বলছে? কোন সংখ্যাকে, কোন একটি সংখ্যা, স্যার কোন সংখ্যাকে? স্যার কোন একটি সংখ্যাকে, কোন সংখ্যাকে? যে সংখ্যা বলতে কোন সংখ্যা? এনি নাম্বার।
তো এনি নাম্বারই যেহেতু আছে সেটাকে 1 মনে করি। 1 মনে করে যদি আমি গুণ করি তাহলে সংখ্যাটা কি হবে? এটাই থাকবে। 5-এর 3 দিয়ে গুণ করার কথা, আর আমি গুণ করে ফেলেছি 4/3। বুঝতে পারি দুটো রেশিও। আমি যদি 1 বাই, তাহলে এটা এমনি কেটে যাচ্ছে। হ্যাঁ একই। এবার দেখো, তাহলে 5 হওয়া উচিত ছিল, হয়েছে 4। 5 হওয়া উচিত ছিল অ্যান্সার, আর হচ্ছে কত? 4। তাহলে 20%। 1 সেকেন্ডে কোশ্চেন আবার দেখো। এবার আমি নর্মালি বলি তোমাদেরকে, তোমরা কোনাগুনি গুণ করবে। যখনই এই ধরনের কোশ্চেন আসবে কি করবে? কোনাগুনি গুণ। তো কোনাগুনি যদি গুণ করে, তো কোনাগুনি গুণ করার অবকাশই নেই। যেহেতু এটা 5/3, এটা 4/7 থাকতো, তাহলে কিন্তু আমি কোনাগুনি গুণ করতাম। কিন্তু যেহেতু নিচে ডাটা সেম দিয়েছে, তাই আমরা কেটে দিলাম। তাহলে স্যার অরিজিনাল অ্যান্সার 5 আসা উচিত, ডুপ্লিকেট অ্যান্সার 4 এসেছে, ভুল অ্যান্সার যেটা। তাহলে অ্যান্সার আসা উচিত ছিল 5, এসেছে 4, তার মানে 1 কম বা বেশি এসছে, কম এসছে। তাহলে কত শতাংশ ভুল হয়েছে? 20%। এই অঙ্কটা কিন্তু খুব আসে, বুঝতে পারলে? এবার এরকম কোশ্চেন কিন্তু এরকম আসে, 5/3 দিয়ে গুণ করার কথা 3/5 দিয়ে গুণ করেছে, এরকম একটা কোশ্চেন দিয়ে 5/3 দিয়ে গুণ করার পরিবর্তে 3/5। তাহলে ভুলের শতকরা কত? 25। এবার দেখো, 5/3 দিয়ে গুণ করলে আর 3/5, তো আমরা কি করবো? কোনাকুনি গুণ করে দেবো। এটা 25 হওয়া উচিত ছিল, আর এটা হচ্ছে কত? 9। এখানে আরেকটা কোশ্চেন হতে পারে, সঠিক যাকে গুণ করতে বলেছে সে সংখ্যাটা কত? দেখো কি হয়েছে, 5/3 দিয়ে গুণ করেছ, 3/5 দিয়ে গুণ করে ফেলেছ অনন্যক দিয়ে, তাতে অ্যান্সার আসা উচিত ছিল 25, এসে গেছে 9। তাহলে ভুল হয়েছে কত? 16/25। আর 16/25 মানে কত? 56 পূর্ণ 1/5। তাহলে অ্যান্সার আসা উচিত ছিল 25, 64, হ্যাঁ, আর এসে গেছে 9। তাহলে ভুল হয়েছে কত? 16/25। 16/25 মানে পার্সেন্টেজ হিসাবে 100 দিয়ে গুণ করে দাও, 64% ভুল হয়েছে। 64% ভুল হয়েছে। চলো নেক্সট। একটি গাড়ি তার প্রকৃত বেগের 1/4 গতিতে 42 কিলোমিটার পথ 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে অতিক্রম। গাড়িটির প্রকৃত গতিবেগ কত কিলোমিটার প্রতি ঘন্টা? এটা বারবার অনেক সময় আগে খুব আসতো স্টেট গভর্নমেন্টে, 22 সালের কোশ্চেন পেপার যদিও এসছে, এটা হুবহু একই ডাটা দিয়ে আসে। চলো তো আমরা দেখি কি বলছে। একটি গাড়ি তার প্রকৃত গতিবেগের 1/4 গতিতে, অর্থাৎ গতিবেগ যদি 4 ছিল সেটাকে 1 গতিবেগে গেছে, 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে অতিক্রম। গাড়ির প্রকৃত গতিবেগ যখনই আমার এটা দেবে, আমার ঘন্টায় গতিবেগ জানা দরকার, 1 ঘন্টায় কতটা যায়। কিন্তু দেখো এখানে কঠিন কি করেছে, 1 ঘন্টা দিয়েছে, মিনিট দিয়েছে, আবার সেকেন্ড দিয়েছে। তার মানে এই যে ক্যালকুলেশনটা করার জন্য তোমাকে দেওয়া হয়েছে, এটা মানে কত? তাহলে ঘন্টায় পরিবর্তন করবো। কেন কি বলো? প্রকৃত গতিবেগের 1/4 গতিতে যদি যায়, কতটা যাচ্ছে? 42 কিলোমিটার পথ। আমাকে লাস্টে চেয়েছে গাড়িটির প্রকৃত গতিবেগ কত। প্রকৃত গতিবেগ 1 ঘন্টায় বের করতে পারি। তাহলে আমি কি করবো? 1/4 গতিতে যদি যায়, তার মানে আগে যদি 4 থাকে এখন হচ্ছে 1, তাহলে টাইমিংটা কি হবে? গতিবেগ দেওয়া আছে 1/4 গতিতে গেছে, তাতে ওর ওই সময়টা লেগেছে। তাহলে গতিবেগের অনুপাত হচ্ছে, প্রকৃত গতিবেগ যদি 4 হয়, এখনকার গতিবেগ হচ্ছে 1, 4:1। ওকে, তাহলে প্রকৃত গতিবেগ যদি 4 হয়, এখনকার গতিবেগ হচ্ছে 1, যে 1/4 গতিতে গেছে। তাহলে প্রকৃত গতিবেগ আমাকে বের করতে হবে। কি করে বের করবো? স্যার 42 কিলোমিটার যেতে যত সময় লাগে সেটা দিয়ে ভাগ করবো। এবার সময়টা দেওয়া যায় 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড। তাহলে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডকে ঘন্টায় পরিবর্তন করতে পারি। 1 ঘন্টা তো আছে, আমি লিখছি 40 মিনিট মানে 2/3 ঘন্টা, 2/3 ঘন্টা লিখতে পারি। 40 মিনিট মানে কি 40/60, কাটাকাটি করে 2/3, এইটুকুনি আমরা করবো কারণ আমাদের তাড়াতাড়ি করতে হবে। প্লাস 48 সেকেন্ড, তাহলে এটাকে আমরা 3600 দিয়ে ডাইরেক্ট ভাগ করে নিই, 48 টাকে ডাইরেক্ট 3600 দিয়ে ভাগ করে নিই।
তাহলে আমরা ঘন্টা পেয়ে যাবো, কারণ সব ঘন্টার গল্প চলছে। এবার অনেকে 48, 60 × 60 একই ব্যাপার। তাহলে 48 সেকেন্ডকে আমরা 36 দিয়ে ভাগ করলাম। এবার দেখো এইটা তো কোনো অসুবিধা, এইখানে একটু অসুবিধা, 12 দিয়ে কেটে দিই। 48 দিয়েও কাটা যায়, কিন্তু 48-এর নামটা তুমি নাও পারতে পারো, তাই 12 দিয়ে কাটলে 4, 30, 3 × 36, 300, 4 দিয়ে কেটে দিলে 75। তাহলে আমাদের টাইমিং আসলো 1 + 2/3 + 1/75 ঘন্টা। ক্যালকুলেট করতে পারি, এটাই হচ্ছে মেন। তাহলে এবার যদি এলসিএম করো কত হবে, নিচে 75, এখানে আসবে 75 প্লাস 3 × 25 75, 25 দোকানে 50 প্লাস 1, তাহলে 50, 75 আর 1 হচ্ছে 126, যোগ করলে 126/75 ঘন্টা। তাহলে আমি গতিবেগটা পাচ্ছি এখানে 42কে 126/75 দিয়ে ভাগ করতে হবে, 75 উপরে চলে যাবে, 3 × 42 126 হয়, আর 3 দিয়ে কাটাকাটি করলে 3 × 25 75 হয়। তাহলে গতিবেগ যেটা কমেছে তার গতিবেগ হচ্ছে 25, কিন্তু আমাদের এখানে যেটা কমেছে সেটা 1। তাহলে 1 মানে যদি 25 হয়, তাহলে 4 মানে কত, তাহলে 100 কিলোমিটার আছে। খুব ভালো কোশ্চেন, কিন্তু এটাকে একটু চেঞ্জ করে দিয়েছে। সুমিত দাসের বইয়ে আগে ছিল যেটা, সেটা 25-35-এর রিলেশন দিয়েছিল, এখন কিছুই না, শুধু এখানে 1/4 করে দিয়েছে, ওখানে 3/4 করে দিয়েছিল। বোঝা গেছে? পারা যাবে কোশ্চেন? এটা কিন্তু খুব ভালো কোশ্চেন। শুধু এই জায়গাটাই হচ্ছে কোশ্চেনটা, এই যে জায়গাটা দেখে আমরা ঘাবড়ে যাই, আমরা করতে চাই না। ক্লিয়ার? বোঝা গেছে? ভেরি ইম্পর্টেন্ট, 2-3 বার প্র্যাকটিস করবে এটা। নেক্সট, এগুলো আমরা জানি, আরামসে করতে পারি। এক্সট্রা বাইরে থাকবে মনে হয়, ঠিক আছে, তাই না? ঠিক আছে, এটা কোনো কোনো তখন এটা পারবে। এটা দেখো, এত এর সঙ্গে নিম্নলিখিত কোন সংখ্যাটি যোগ করলে যোগফল 23 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 23 কি একটা মৌলিক সংখ্যা? তাহলে 23-এর নামটা জানতেই হবে। বলে এত এর সঙ্গে নিম্নলিখিত কোন সংখ্যাটি যোগ করলে যোগফল 23 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? তাহলে তুমি কি বলো, 23 দিয়ে নামটা পড়ে নিয়েছে কে? 1018 নিম্নলিখিত কোন সংখ্যাটি যোগ করলে যোগফল 23 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? তাহলে 23-এর নামটা পড়ে নিলেই হবে, যোগ করার কথা বলেছে, তাহলে সংখ্যাটা কি হতে হবে, এর চেয়ে বড় হতে হবে। তাহলে 23 দিয়ে ভাগ করে নাও, যারা পারবে না তারা এইভাবে ভাগ করবে। 4 × 23 = 92, 5 × 23 = 115, তাহলে আমরা 4 × 23 করলাম 92, 92 8 আর 9, 4 × 23 = 92, তাহলে এখানে রইল 6। কত রইল? 6। এবার বলছে দেখো যোগ করতে হবে। স্যার 23-এর ডবল কত? দুটো জিনিস হতে পারত, 1 স্যার 6-এর সাথে 15 যোগ করলে হয়ে যেত। গ্যাপটা দেখো, 6-এর সাথে কত, 15 আর 6 21, তাহলে 17 হতো, 17 যোগ করলে মিলে যেত কে, কিন্তু 17 তো নেই। তাহলে আমরা সেকেন্ডের টার্গেটে যাব। সেকেন্ডের 23 × 2 = 46, 46 হতে গেলে 6 অলরেডি আছে। দেখো এখানে কিন্তু একটু টুইস্ট দিল এক্সামিনার, তোমাকে ডাইরেক্ট দিয়ে দেবো যে কত যোগ করলে উত্তর করতাম 17। এখানে বলতো হ্যাঁ বলো, 17 সঙ্গে আর 23 যোগ করলেই তো পরেরটা হয়ে যাবে। একদম 17 হলো না, তার পরেরটা যোগ করো 23। 3-এর সাথে কত, 10-এর শূন্য, হাতে 1, 2 17 হলো না, 17-এর পরেরটাই যাই, এটা হলো না, এর পরেরটাই যাই। বোঝা গেল? এখানে কিন্তু একটু টুইস্ট দিয়েছে এক্সামিনার, যে কোশ্চেনটা আমরা কিভাবে করবো। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন হবে, কিরকম কোশ্চেন হতে পারে, ধরো এক্সামিনার এক্সামে তোমাকে এই কোশ্চেনটা দিচ্ছে, এই কোশ্চেনটাই আসলো আমাদের অ্যান্সার 1018 / 23, তাহলে আমাদের ভাগশেষ কত এসছে, 6। ওকে, এখানে একটা প্রশ্ন হয়, নিকটতম কোন সংখ্যাটি 1018-এর নিকটতম কোন সংখ্যাটি 23 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? নিকটতম। তো তুমি বলবে স্যার এ তো ভাগশেষ 6 এসছে, ভাগশেষ কত এসছে, 6। তাহলে এখানে দুটো ডাটা এসছে, একটা হচ্ছে 17 যোগ করতে হবে আর 6 বিয়োগ করতে হবে।
তার নিকটতম কোনটা হবে? 6 বাদ দেওয়াটা, 1000 6 বাদ দেওয়াটা। আন্ডারস্টুড? এটা কিন্তু আসতে পারে, খেয়াল রাখবা। কোশ্চেন যখন দেবে নিকটতম কোন সংখ্যাটিকে, আমাদের একটা টেন্ডেন্সি আছে কি 6 আছে তাহলে পরের নাম্বারটা যোগ করে দিই। ইট ইজ ডিপেন্ড আপন কি বলেছে, নিকটতম, নট কি যোগ আর বিয়োগ। কোন জায়গায় গেলে কত তাড়াতাড়ি তুমি পৌঁছে পারো। 6 কদম পিছনে গেলে তুমি আরামসে পৌঁছে যাবে, আর 17 কদম আগে গেলে পৌঁছাবে। তো কাছে কোনটা? 6 কদম পেছনটাই বেটার। তাই এইখানে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু টুইস্ট হতে পারে এক্সামিনারে। এক্সামিনার কোশ্চেন কি হবে, এই কোশ্চেন সেম থাকবে, বলো নিকটতম কোন সংখ্যাটি। যখনই নিকটতম দেবে ভেরি অ্যালার্ট, এর ভাগশেষ যদি হবে না, ভাগশেষ বিয়োগ করতে হতে পারে, আবার ওদের গ্যাপ যোগ করতে হতে পারে। বুঝতে পারছি? নেক্সট, কোন একটি নির্বাচনে, এরকম একটা কোশ্চেন প্রত্যেকবার আসে এক্সামিনেশনে, তোমরা করতে পারো। কোন একটি নির্বাচনে 2 প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 60% পান, 60% পেয়েছে। ওই নির্বাচনের 1/6 ভোট বাতিল হিসেবে গণ্য হয়। যদি মোট ভোটারের সংখ্যা 600 হয় তবে অন্য প্রার্থী মোট কতগুলি বৈধ ভোট পেয়েছিল। কি বলছে দেখো, একটি নির্বাচনে 2 প্রার্থী একজন মোট বৈধ ভোটের 60% ভোট পান, বৈধ ভোটে 60% পেয়েছে। কিন্তু কি করে 200 বলো? 500। হ্যাঁ, কিছুই নেই কোশ্চেন, বুঝতে পারলে? ওই যে টোটাল ভোট যদি 600 হয় 1/6 বাদ হয়ে গেছে, তাহলে 500 ভোট গেছে। তো উইনার পেয়েছে 60%, 500 ভোটের 60% কত? 300। তো লুজার পাবে কত? 200। যেই বলেছে 660% ভোট পান, এই ভাষাটাকে পরে দিয়েছে। এটা প্রথমে দিলে আর অসুবিধা হতো না, যেই পরে দিয়েছে সব টেনশনে পড়ে গেছে। যে মোট ভোটারের সংখ্যা 600, তার মধ্যে 1/4 বাতিল হয়ে গেছে, তাহলে অ্যাক্টিভ রয়েছে কত? 600 ইন্টু 1/6 যদি বাতিল হয়ে যায় তাহলে অ্যাক্টিভ কত আছে? ডিফারেন্স 5/6। তাহলে 500 জন হচ্ছে বৈধ ভোট, তার মধ্যে 60% যদি উইনার পায় তাহলে লুজার পাবে কত? 40%। তা 510% হচ্ছে 50, আর 40% কত? 4 5 20, 200। তাহলে আমাদের অ্যান্সার হবে 200। ওকে, এর উপরে কোশ্চেন কিন্তু আসবে, বৈধ ভোটের উপরে কোশ্চেন। দুটি সংখ্যার অন্তর 1365, বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করলে ভাগফল 55 এবং ভাগশেষ 15 থাকলে ছোট সংখ্যাটি কত? দুটি সংখ্যার ডিফারেন্স কত বলে দিয়েছে? 1365। বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করলে ভাগফল হয় 55। তার মানে কি স্যার, ছোট সংখ্যার বড় সংখ্যার তো পেয়ে যাচ্ছে। বলেছে বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করলে ভাগফল হয় 55, ভাগফল 55, আর ভাগশেষ হয় 15। তাহলে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি যদি x হয়, বড় সংখ্যাটি পেয়ে যায় না? ছোট সংখ্যাটা ধরো আমরা যদি x ধরি, তাহলে বড় সংখ্যাটা কি হবে? ধরো আমরা কিভাবে করছি, x দিয়ে ভাগ করেছি, ভাগ করলে সংখ্যাটা ভাগফল এসছে 55 আর ভাগশেষ এসছে 15। ঠিক আছে? তাহলে বড় সংখ্যাটা কি হয়? এই দুটোর গুণফল প্লাস এটা যোগফল বলতে পারি। এই দুটোর গুণফল প্লাস এইটা, বড় সংখ্যাটা কি হবে? 55x প্লাস 15, এটা হচ্ছে বড় সংখ্যা। আর ছোট সংখ্যাটা কত? তাহলে এদের দুজনের ডিফারেন্সকে আমরা পেতে পারি না? আরামসে পেতে পারি। তাহলে এখানে কিন্তু সমীকরণ দেখবে 7 8 9 10 এর কোশ্চেনে 7 8 আসে সমীকরণ গঠন, যেটাতে আমরা খুব কমজোর থাকি, সেই সমীকরণ গঠন বলা কোশ্চেন। এটা কি বলছে? দুটি সংখ্যার অন্তর বলে দিয়েছে 1365, বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটির দ্বারা ভাগ করলে ভাগফল 55 হয় এবং ভাগশেষ 15 থাকে। তাহলে আমি যদি ছোট সংখ্যাটিকে x মনে করি, আমি একটা ভাগ করেছি, ভাগফল এসছে আমার 55 আর ভাগশেষ এসছে 15। তাহলে আমার সংখ্যাটি কত হবে? এদের দুজনের গুণফল প্লাস এইটা। তাহলে আমার সংখ্যাটা হচ্ছে 55x প্লাস 15, এটা হচ্ছে বড় সংখ্যা। তো দুজনের পার্থক্য বলে দিয়েছে, তাহলে আমি বলতে পারি 55x প্লাস 15, এর থেকে আমি x বাদ দেবো, দিলেই আমি তো পার্থক্য পাবো। আর সেই পার্থক্য কত দিয়েছে? 1365। তাহলে আমরা এই দুজনের পার্থক্য করবো 54x। 54x মানে 9 এর নামতা মিলে যেতে বাধ্য, 15 ওদিকে পাঠিয়ে দাও, 1365।
90 না 80 80 80 না 65 70 ওটা মাইনাস 1350 1350 বলতে পারি। এবার 1350 9 দিয়ে কেটে দেখি প্রথমে 9 দিয়ে কাটলে 6 9 54 66 এটাকে 9 দিয়ে কাটলে 9 পরে 150 তাহলে x সমান সমান কত 150/6 25 তাহলে আমাদের ছোট সংখ্যাটি কত এখানে চেয়েছে ছোট সংখ্যাটি কত তোমার বড় সংখ্যাটিও চাইতে পারে বড় সংখ্যাটি কত হবে 400 কি করে 55x প্লাস 15 বড় সংখ্যাটি কত 55x প্লাস 15 করবো না আমি এখান থেকে করবো দেখো আমরা দুভাবে করতে পারতাম বাট আমাদের টেন্ডেন্সি হচ্ছে কি কি করবো বলো তো আমরা 55x প্লাস 15 করবো কিন্তু আমরা যদি খেয়াল করে দেখি দুটোর অন্তর বলেছে এটা তার বড় সংখ্যা তো বেশি হবে 25 বেশি হবে বড় সংখ্যাটা কত হবে তাহলে কত হবে বলো কত হবে 1380 60 70 80 90 1390 তাহলে এখানে কিন্তু আসতে পারে এই কোশ্চেনটাও আসতে পারে খুব ভালো কোশ্চেন ছোট সংখ্যাটা সবাই বের করে নেবে আমি বললাম বড় সংখ্যাটি কত বড় সংখ্যাটা হচ্ছে 55x প্লাস সবাই এটাই করবে দেখ বেশিরভাগ 55 25 দিয়ে গুণ করবে কিন্তু গুণ করার কি দরকার আছে তাহলে স্যার বড় সংখ্যা ছোট সংখ্যার অন্তর যদি এইটা হয় তাহলে বড় সংখ্যাটার সাথে অন্তরটা ছোট সংখ্যাটা যোগ করে দিলে হবে তাহলে শুধু 25 যোগ করে দেবো আর তুমি যদি এখানে গুণ করে দেবো কত বড় হয় 55 গুণ 25 প্লাস 15 দুবার করতে হবে 25-এর দুবার নাম্বার পড়তে হবে তোমাকে তাহলে আমাদের এখানে কত হলো 5 25 125-এর 5 হাতে আছে 12 125 আর 12 কত 125 আর 12 137 তাহলে অ্যান্সার আসলো কত 1390 কতটা সময় লাগলো আর যদি তুমি ওখানে ব্রেনকে স্টেবল রাখতে পারো তুমি স্যার এখানে যোগ করে দেবো কারণ এটা প্র্যাকটিস না করলে কিন্তু তুমি পারবে না তুমি এইটাই করবে গ্যারান্টি 100% 55x এটা তো 25 ছোট নামটা এটা যদি 37 হতো 43 হতো 61 হতো 97 হতো তাহলে তো খাটনি অনেক বেড়ে যেত না তাহলে আমাদেরকে কিভাবে মনে রাখতে হবে যে এইটার সাথে যোগ করে দেবো তা যখন এই কোশ্চেনগুলি এই জন্য ইম্পর্টেন্ট এগুলিতে তোমার মানে তোমার উপস্থিত বুদ্ধি তুমি কতটা নিজেকে সেভ করতে পারো অন্যদের তুলনায় চলো নেক্সট ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো যা এত 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 দ্বারা নিঃশেষে বিভাজ্য প্রথমত পূর্ণবর্গ সংখ্যা হতে হবে আমরা সবসময় 9 এর মাল্টিপল খুঁজি এরকম থাকবে তাহলে সবার আগে 9 এর মাল্টিপল খুঁজবো যদি হয়ে যায় ম্যাক্সিমাম চান্সেস হয়ে যায় তাহলে 9 এর মাল্টিপল দেখবো যেটা পূর্ণবর্গ সংখ্যা হবে 9 এর মাল্টিপল তো হতেই হবে তাকে যেহেতু 36 দ্বারা ভাগ যাবে সেটা পূর্ণবর্গ সংখ্যা মানলাম কিন্তু তাকে তো 9 এর মাল্টিপল হতেই হবে তো 9 এর মাল্টিপল খুঁজতে গিয়ে দেখছি ও সব একই দেওয়া আছে না 2 1 3 তাহলে এখানে কিছু করার নেই ওকে তাহলে এবারে 11 দিয়ে দেখি 11 দিয়ে দেখতে পারি 11 দিয়ে দেখার নেম কি 4 দিয়ে একটা দেখতে পারি একটা বাদ যাবে 4 নং 36 এটা বাদ যাবে কোনটা বাদ যাবে এটা ঠিক আছে 44 তো 4 দিয়ে যায় না 4 দিন 11 দিন হ্যাঁ 11 দিয়ে আসছে আচ্ছা শোনো না দেখো 11 ডিভিজিবিলিটি শোনো তুমি সবসময় 9 দিয়ে ফার্স্ট ট্রাই করলে একটাও মিললো না 4 দিয়ে কেন বা 8 দিয়ে কেন সুবিধা তোমার 4 শুধু লাস্টে দুটো দেখলেই হয় তার মধ্যেও আমরা বলে দিই যে একটা দেখলে হয় কি যদি দ্বিতীয় সংখ্যাটা জোড় থাকে তাহলে প্রথম সংখ্যাটা 4 দিয়ে যায় কিনা আর যদি দ্বিতীয় সংখ্যাটা বিজোড় থাকে তাহলে প্রথম সংখ্যা 2 যোগ করে দেখব তা আমরা এখানে দেখতে পাচ্ছি 4 দিয়ে এটা যায় না এটা যায় এটা যায় এটা যায় এবার 11 9 দিয়ে তো হলো না তাহলে 11 দিয়ে সিস্টেম শিখেছি আমরা দুটো করে দেখো 0 এটা হচ্ছে -1 এটা হচ্ছে -1 তাহলে এটা হবে না চলো এখানে আসি 0 +3 +1 এটাও যাচ্ছে না তাহলে আর তো কিছু নেই তাহলে অ্যান্সার কি ই আর না হলে বেসিক নিয়ম কি তিনটের এলসিএম করব
করে আমরা খুঁজবো কোনটা আসবে পূর্ণবর্গ সংখ্যাতে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হওয়া উচিত? এ। এবার বলছে ওটা পূর্ণবর্গ না, ওর জানার দরকারই নেই। আমার কনসেপ্ট কি বলছে, যদি 66 দিয়ে ভাগ যেতে হয় তাকে 11 দিয়ে যেতেই হবে। তা আপনি যে সংখ্যা দিয়েছেন 11 দিয়ে যাচ্ছে না, এমনই তো 3টে আছে, তাহলে একটাই আছে যে 11 দিয়ে যায়, তাহলে আমি আবার নতুন নিয়ে আসবো নাকি? আমি 3টেকে কাট করতে পেরেছি মানে সাইডলাইন করে দিয়েছি, মানে এটাই আমার অ্যান্সার। তুমি দেখবে যখনই বিভাজ্যতার কোশ্চেন দেবে 99% কোশ্চেন তুমি এইভাবে পেয়ে যাবে। একটা দুটো কোশ্চেনে তোমাকে ক্যালকুলেট করে প্রমাণ করতে হবে বেসিক নিয়ম। ঠিক আছে, নেক্সট। একই আমানতের উপর একই সরল সুদের হারে প্রাপ্ত 6 এবং 9 বছরের সুদের পরিমাণের অনুপাত। একই আমানত মানে প্রিন্সিপাল সেম, একই সরল সুদের হারে, সুদের হারও সমান, প্রাপ্ত 6 এবং 9 বছরের সুদের পরিমাণের অনুপাত কত? কত হবে? 2:, কেন বলো? একদম, তাহলে সবকিছু আমরা আইগুলো PRT/100, তো সবই সমান আছে, তাহলে 6:9 যা আছে তাই, টাইমের উপর ডিপেন্ড করো। তাহলে কাটাকাটি করে দাও। কি হলো? একই আমানতের উপর প্রিন্সিপাল সেম, একই সরল সুদ রেট সেম, প্রাপ্ত 6 এবং 9 বছরের সুদের পরিমাণ। সুদের পরিমাণের সূত্র আমরা জানি I = PRT/100। একটু বুঝিয়ে দিচ্ছি, PR দু জায়গায় ফিনিশ, তাহলে ওটাতেও তো সব T/100, তাহলে 100 কেটে যায়, তাহলে শুধু T এর উপর ডিপেন্ড করে, তাহলে T এর উপর যদি ডিপেন্ড করে শুধু T লিখে দাও 6:9, তাহলে অ্যান্সার কত? 2:3। ওকে, নেক্সট। এক ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল, সে 40% আপেল বিক্রি করার পর 30টি আপেল তার কাছে অবশিষ্ট থাকলো। 40% আপেল বিক্রি করে দিয়েছে, তাহলে 60% অবশিষ্ট আছে, আর 60% মানে 30 মানে অর্ধেক, 100% মানে 50। এবার বলছে তার কাছে প্রথমে তার কাছে কতগুলো আপেল ছিল? 50। এটা একদম সিম্পল কোশ্চেন দিয়েছে। এরকম একটা দুটো সিম্পল কোশ্চেন দেবে, দেখো সিম্পল কোশ্চেনগুলো খুঁজে বের করতে হবে। আমরা কঠিন কোশ্চেন করে ফেলি, সিম্পল কোশ্চেন খুঁজে পাই না। যারা একটু কমজোর আছো তারা খুঁজবে যে কোনটা সোজা আছে সেটা আগে করি। ওকে, এরকম সোজা সোজা পাওয়া যায়। আচ্ছা 21টাই ছিল মনে হয়, ঠিক আছে।